টিটু, আপনার কি মনে হয়? এই যে মনে করেন আ আ মানে যে আমরা শুরুতে বলছিলাম যে লাল-বদর বলেও আসলে এককভাবে আপনি একটা শব্দ দিয়ে সব শ্রেণীকে আসলে বোঝাতে পারবেন না। লাল-বদর এদের মধ্যে অনেকগুলো ক্লাস রয়েছে, অনেক ধাপ রয়েছে অনেকগুলো। বা যারা লাল ছিল কিন্তু ফিরে এসেছে তাদের মধ্যেও কেউ আদর্শিক জায়গা থেকে তার আ ভাবনার জায়গা থেকে ফিরে এসেছে। যেরকম এখানে একদম আমি হয়তো কেউ কমেন্ট করবার আগে আমি নিজেই উল্লেখ করি। সেটা হচ্ছে জুলাইতে সমর্থন দিয়েছিল আমাদের টিটু। এবং টিটুর ফিরে আসাটা আমার কাছে মানে সবার ১ম যারা ফিরে এসেছে তাদের মধ্যে আমার দেখা টিটু একজন এবং টিটুর ফিরে আসার যে স্টেটমেন্টটা ছিল সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সেখানে ই নিয়ে বিনিয়ে কোনোভাবেই বলার চেষ্টা হয়নি যে, "ওটা দেখে এটা করেছি, ওটা দেখে আবেগপ্রবণ হয়েছি, আমার তো দোষ ছিল না, আমি তো জানতাম না।" একেবারেই কোনো ৯-৬ এর মধ্যে টিটু যায়নি। টিটুর ১ম বক্তব্যটাই ছিল জুলাই আন্দোলনের সমর্থন দিয়ে আমি আমার দেশ, আমার দেশের স্বাধীনতার সঙ্গে বেইমানি করেছি। মানে আপনি শব্দটাও ভাবেন যে, "আমি আমার দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার সঙ্গে মুক্তিযুদ্ধের সঙ্গে বেইমানি করেছি। আমি সমর্থন দিয়ে। কেন দিছি ওটা আমার ব্যাপার। কিন্তু আমি বেইমানি করছি। এটার জন্য প্রায়শ্চিত্ত আমি মরার আগ পর্যন্ত যেভাবে করতে পারি আমি আমার প্রায়শ্চিত্ত করব।" এই যে তেনা না পেঁচাইয়া নিজের অবস্থান জানান দেয়া, এটা ধরেন একটা আদর্শিক জায়গা থেকে তার ঘুরে দাঁড়ানো। তার বোধের জায়গা থেকে। আবার কেউ তো নিজের আখের বাঁচাবার জন্য ঘুরে দাঁড়াচ্ছে। তো টিটু, এই যে ধরেন সম্মিলিতভাবে লাল বদরদের মধ্যে যারা এখনো ফিরে আসেনি বা যারা ধরেন এখন পর্যন্ত জুলাইকে ধারণ করে তারা, বরণ করে, হ্যাঁ? কিংবা আবু সাইদকে স্মরণ করে। এই গোষ্ঠীটা আ এবার নির্বাচনে আসলে কোন পক্ষে যাবে? তারা একদিকে নিজেকে প্রগতিশীল বলে দাবি করে, তারা নিজেকে মৌলবাদ বিরোধী বলে দাবি করে, তারা নিজেকে নারীবাদী বলে দাবি করে, তারা নিজেকে মানে অনেক এই ধরনের একটা তকমা নিজেরা লাগাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো তারা কি আসলে দাঁড়িপাল্লার দিকে যাবে নাকি ধানের শীষে যাবে? কারণ আওয়ামী লীগ তাদের জন্য তারাই নিষিদ্ধ করে রেখেছে। তারা আওয়ামী লীগের সংস্পর্শে যাবে না। তো তারা যাবেটা কোথায় বলেন তো? তারা তো বিকল্প শেখ হাসিনার বিকল্প তাদের অনেক ছিল। আজকে তো দেখলাম খাম্বা এবং হচ্ছে দাঁড়িপাল্লা ২ টাই তাদের বিকল্প আসলে পরিকল্পিতভাবে ছিল। কারণ এর বাইরে আমরা কাউকে দেখিনি দাঁড়াতে। এই ২ টার বাইরে। তো এরা আসলে কোন দিকে যাবে? আপনার কি মনে হয়? ধন্যবাদ শাহাদাত রাসেল। ধন্যবাদ রুমি গোমেজ। ১ম কথা হচ্ছে গিয়ে কিছু জিনিস একটু আমাদেরকে আমার ব্যাপারে একটা জিনিস বুঝতে হবে। সেটি হচ্ছে আমি ২০২০ সালে আমি বাংলাদেশ ছাড়ি। মানে বাংলাদেশ এই আর কয়েকদিন পর হয়তো আমার বাংলাদেশ ছাড়ার বয়স ৬ বছর হবে। আমি এত দূর থেকে বাংলাদেশকে বোঝা এবং যখন বাংলাদেশে এই ঘটনাটি ঘটে, এই সন্ত্রাসী আক্রমণ হয় স্বাধীন সার্বভৌম না, আমার বাংলাদেশ। মনে হয় আপনার এখানে আসলে এই সময়ে এসে আপনার আত্মপক্ষ সমর্থনের কিছু নেই। আপনার না, এটা আমি প্রশ্নই আমি আসে না। আত্ম আমি আত্মপক্ষ আপনার সমর্থন করছি না। আমার হুম, আত্মপক্ষ সমর্থনের কিছু নাইও। হুম, আ যেটা বিষয় সেটি হচ্ছে আমার আ একটি গ্যাপের একটা ব্যাপার আছে। আর ২য় হুম, বিষয় যেটা আমি আত্মপক্ষ সমর্থন তো নাই। মানে আমি কোন কিছুর আমি জীবনে যা করেছি প্রত্যেকটার জবাব দেওয়ার হিম্মত আমার আছে বলেই আমি জবাব দিচ্ছি। তো এখানে আসলে অনেকগুলো ভাগ আছে। যেমন ধরেন কথার কথা, অনেক মন্ত্রী মিনিস্টারের ছেলে-মেয়েও অনেক কিছু করেছে। এবার ধরেন আপনি যদি ধরে নেন যে আমার আপন ভাই যদি গুলিতে মারা যায়, যেতে পারত হুম, ওই হুম, সময়। হুম, কার গুলিতে মারা গেছে সেটা তো আসলে আমার দ্বারা এই মুহূর্তে আইডেন্টিফাই করা সম্ভব না। হুম, সো যার ফলে ওই সময়ের ব্যাপার আর ৫ আগস্টে যেদিন রাতে বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেওয়া বা বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণের কিন্তু শুরু আগস্টের ৫ তারিখ থেকেই। এই আন্দোলনের কেন্দ্রে যদি আমার বাপও থাকতো, হুম, তাহলে আমি তার চোখের দিকে তাকাইয়া একদম আসল কাজটা করে দিতে পারতাম। যেহেতু এটা লাইভ আমি শব্দটি বলব না। আমার মা ভাই থাকলেও আমি তাদের ভবলীলা ক্ষান্ত করে দিতে পারতাম। কারণ আমি যেটা দেখেছি সেটি হচ্ছে গিয়ে এটি আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতি আঘাত। এখানে কোনো ইনিয়ে বিনিয়ে চোদার একদমই ন্যূনতম কোনো টাইম নেই। আ আমি যে জায়গা থেকে বাংলাদেশটাকে দেখি, আ সেই জায়গায় আসলে এই সবের আর একদম ন্যূনতম কোনো টাইম নেই। সেটা একটা কথা। ২য় কথা হচ্ছে গিয়ে এই আ ৫ আগস্টের পরে ধরেন হুম, বা তারপরে যখন বঙ্গবন্ধুর বাড়ির উপরে আক্রমণ হয়, এরপরেও যারা এই জিনিসটাকে, এই দিকগুলোকে আমি নাম নিতে চাই না কারোর। আমার ফেসবুকে অসংখ্য বন্ধু-বান্ধব রয়েছে। তারা যারা কোনো না কোনোভাবে এই এনসিপি বলেন বা অমুক বলেন তমুক যেমন ধরেন আমার যে ব্যাপারটা ছিল ওই সময়েও কিন্তু আমি এই ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে কিন্তু আমি একদম প্রচ্ছন্নভাবে রাজাকার বলে গেছি।
কিন্তু আমি একটা বিষয় আপনাকে বুঝতে হবে, আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করি। এই যে ধরেন 18 তারিখ হিউম্যান রাইটস সামিট হবে, পৃথিবীর সবচেয়ে বড় হিউম্যান রাইটস সামিট, সেখানে আমি ইনভাইটেড গেস্ট একজন। তো ফলে আমার নিজের অবস্থানের একটা ব্যাপার আছে। আমি যেকোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমি ফাঁসির বিরুদ্ধে একটা মানুষ। আমি হত্যাকাণ্ড আমি নিতে পারি না, যেকোনোভাবেই হোক। যে এটা আমাকে খুব পেইন দেয় এবং আপনি নিজেও খুব ভালো করে জানেন আমি কি নিয়ে কাজ করি। সো আমি যদি এই ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার যদি ধরেন কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটে, আমি কিন্তু আবার আমার আগের অবস্থানে যেকোনো হত্যাকাণ্ডের বিপক্ষে আমি দাঁড়াই এবং দাঁড়াবো। তো ধরেন যখন বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দিয়েছে, ভাঙছে, সেটাও আপনি কোনো না কোনোভাবে ধরে নিলেন যে ওকে ঠিক আছে, সে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, সে আওয়ামী লীগের তার পরবর্তী প্রজন্ম এখন যারা দেশ চালাচ্ছে, মানে আওয়ামী লীগ চালাচ্ছে, তারা বঙ্গবন্ধুর পরিবার বা তার, এই কারণেও আপনি ধরেন বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙা পোড়ানো এটাকে কোনো না কোনোভাবে আপনি ধরেন জাস্টিফাই করলেন। কিন্তু আপনি 7 বীরশ্রেষ্ঠের স্কাল্পচার ভাঙলেন, আপনি ভাষা সৈনিকদের নাক ভেঙে দিলেন, আপনি কি বলে, আমি জানি আপনি একটা কথা এখন বলছেন, কিন্তু আপনি নিজেও ঘটালেন। তার মানে হচ্ছে যে আপনি পুরো দেশটাকে, বঙ্গবন্ধুর বাড়ি না। হ্যাঁ, না বঙ্গবন্ধুর বাড়ি না, 32 বঙ্গবন্ধুর বাড়ি না, আওয়ামী লীগেরও কিছু না, বাংলাদেশের বাড়ি, বাংলাদেশের বাড়ি। 7 কোটি মানুষের দুর্ভোগ ছিল। আমাদের আতুর ঘর, ওইটা বাংলাদেশ জন্ম নিছে ওই বাড়িটা থেকে, ওই বাড়িটা থেকে। এইটার উপরে যখন আঘাত আসলো, তখন আমি ধরে নিলাম যে আসলে বাংলাদেশ পাকিস্তানিদের হাতে গেছে, এবং যদি কোনো কারণেও আমি আত্মিকভাবে, মানসিকভাবে যদি আমি এই জুলাই আন্দোলনের পক্ষে থাকি, সেখান থেকে আমার সরে যাওয়া অবশ্যই উচিত। শুধু সরে যাওয়াই উচিত না, এটার বিপক্ষে কথা বলা উচিত। এবং আমার ভুল যেটা আমি করেছি, এই স্ট্যাটাসটা দেওয়ার আগে কিন্তু প্রথমে আমি আমার আপন যে ছোট ভাই আর কি, আমার মানে এলাকার ছোট ভাই না, আমার মানে বায়োলজিক্যাল ছোট ভাই, ওকে আমি বলেছি, ওকে ফোন করেছি। ফোন করার সাথে সাথে ও বলছে যে দাদা ভুল, কিন্তু আপনি মারাত্মক একটা ভুল যা করার করে ফেলছেন। সো আমার এটা আমি আপনাকে একদম পরিষ্কার করে বলতে চাই যে আপনার আওয়ামী লীগ করার তো দরকার নাই ভাই, আওয়ামী লীগ তো করার দরকার নাই। কিন্তু এই ঘটনাগুলো ঘটার পরে, 7 বীরশ্রেষ্ঠের স্কাল্পচার ভাঙার পরে, বৈদ্যনাথ তলার যে ওই অস্থায়ী সরকার যেখানে হয়েছিল সেখানকার যে রেপ্লিকা, এগুলো যখন ভাঙা হয়েছে, যখন আপনার সোহরাওয়ার্দী উদ্যানের যে স্বাধীনতার যে যতগুলো নিদর্শন ছিল, সেগুলো ভাঙার পরে তো আসলে আপনার আর এইটা বোঝার কোনো, ধরেন আমার যদি আমি আরো পরিষ্কার করি, যদি আমার আপন নিজের সন্তানও যদি ওইখানে পুলিশের গুলিতে, হাসিনা নিজে এসে গুলি করেও যদি আমার আপন সন্তানকেও হত্যা করতো, তারপরেও আমি এই জুলাইয়ের বিপক্ষে যাইতাম, কারণ এটা একটা মেটিকুলাস ডিজাইনের ফল। আর কিছু তো এই আপনার যে ফাইনাল চূড়ান্ত যে প্রশ্নটি ছিল, সেটি হচ্ছে আসলে এরা কারা, এখন যারা আসলে ভোটের মাঠে কোন দিকে যাবে, কোন দিকে যাবে, কোন দিকে যাবে, তাদের হাতে তারা দাবি করেছিল জুলাইতে। আমি যদি আপনাকে পরিষ্কার করে বলি, তাহলে যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এই ব্যাপারটি মূলত, যদি আমার একটা স্ট্যাটাস খেয়াল থাকে বা আমি একটি ভিডিও বানিয়েছিলাম, আপনার মনে আছে, সেটি হচ্ছে গিয়ে বিএনপি তারাই করে যারা চক্ষু লজ্জার কারণে জামাত করতে পারে না। আমার মনে হয় যে আপনাদের মনে থাকার কথা। একদম মনে আছে। বিএনপি যেমন কিছুদিন আগেও আমার বিএনপির এক নেতার সাথে কথা হলো, সে বলছে যে আসলে জামাত আর বিএনপি তো একই জিনিস। বিএনপির অনেক মানে খুব টপ লেভেলের একজন নেতা। এখন এর বিএনপি ভার্সেস আমি কি আওয়ামী লীগ করবো কি করবো না, সেটি আমার পার্সোনাল ব্যাপার। বা ধরেন আমার তো আসলে আওয়ামী লীগ করারও এবিলিটিও নাই এখন আসলে, কারণ আমি দেশেও যাইতে পারবো না, ভোটও দিতে পারবো না, বা দেশে যাব না, ভোট দেব না। ভোট দেওয়াটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আপনার পূর্বপুরুষদের, আপনার পূর্ব মানুষদের, আপনার হয়তো নানিকে, হয়তো দাদিকে, অথবা আপনার আত্মীয় স্বজনকে, বা আপনার আত্মীয় স্বজন নয়, এই বাংলার নারীদেরকে, তাদেরকে যেই রকম কনসেন্ট্রেশন ক্যাম্পে যেই অত্যাচার করা হয়েছে, এটি সাদত রাসেল আপনি কতখানি কোত্থেকে জেনেছেন আমি জানি না। এই কনসেন্ট্রেশন ক্যাম্পে, সিলেটের এক কনসেন্ট্রেশন ক্যাম্পে সুইডেনের এক ডাক্তার গিয়েছিলেন তাদেরকে রেস্কিউ করতে। তাদের ওই ডাক্তারের যেদিন কথা শুনলাম, ওর পরে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, এবং আমি ভিডিওটি বানানোর সময় আমি আমার আবেগ ধরতে পারি না, ধরে রাখতাম, পুরোটার সময় আমি কান্নাকাটি করেছি। এইটা যারা করেছে, আমার অগোচরেও যদি তাদের প্রতি সমর্থন যায়, আমি মনে করি আমি তাদেরই একজন।
আমি ওই রাজাকারদেরই একজন, আমি পাকিস্তানের পক্ষেরই একজন। এর ভার্সেস যদি আমাকে ধরেন আওয়ামী লীগ দুনিয়ার খারাপ দল, তারপরেও যদি আমার আওয়ামী লীগের সমর্থন দিতে হয়, আমি সেটা দেব। আমার এই জায়গায় কোনো চুদুর-বুদুর চোদানোর ন্যূনতম কোনো টাইম নাই। একদম স্ট্রেট কাট। আমি ৪ টা জিনিসের জন্য লড়ি শাহাদাত রাসেল। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ এবং ৭২ এর সংবিধান। এই ৪ টা জিনিসের পক্ষে আমি কথা বললে, সেটা যদি আওয়ামী লীগের পক্ষে যায়, যাবে। সেটা যদি বিএনপির বিপক্ষে যায়, যাবে। সেটা জাতীয় পার্টির বিপক্ষে যায়, যাবে। তাতে আমার কিচ্ছু করার নাই। কারণ আমার পরিচয়, আমার আত্মপরিচয় এই ৪ টা জিনিসের উপর ভিত্তি করে। কি? মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাঙালি জাতীয়তাবাদ, ৭২ এর সংবিধান। এর বাইরে আমাকে বালের মায়ের আমার কোনো অস্তিত্বই নেই পৃথিবীতে। এটাই হচ্ছে ফাইনাল, ফুল স্টপ, শেষ। এরপরে আপনি আমাকে লাল বাদর বলেন, নীল বাদর বলেন, যা খুশি আপনি বলেন। এটা নিয়ে আমি কারোর প্রতি আমার কোনো আক্ষেপ নাই, কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কারোর প্রতি আমার কোনো বেদনা নাই। শুধু একটা জিনিস, দেশকে জামাতের হাত থেকে বাঁচান। এই জায়গায় ফুল স্টপ, শেষ। এর জন্য যা করতে হয় সেটা করব। ব্যাস। টিটু, আমি আপনার এই কথা প্রসঙ্গে আমার একটা ছোট অভিজ্ঞতা বলি। সেটা হচ্ছে জুলাইয়ের শেষ দিকে একেবারে সম্ভবত ২৭ বা ২৮ তারিখের দিকে আমার একটা ফেসবুক পোস্ট ছিল। যেহেতু ২০১৮ থেকে আমি এই কোটা নামের যে ষড়যন্ত্রমূলক আন্দোলন, এটাকে আমি এটা প্রতিহতের পক্ষে এবং এটার বিরুদ্ধে আমার অবস্থান ছিল সেই ১৮ থেকেই। কারণ এই আন্দোলনটার চেহারা দেখে আমি বুঝেছিলাম এটার পেছনে কারা। আমি তখন একটা পোস্ট দিয়েছিলাম, আপনি যে কথা বলেন আপনার বাবা মা ধরেন আপনার পরিবারের কেউ যদি এটা করতো, আপনি তার বিরুদ্ধে দাঁড়াতেন। আমি সেই সময় একটা পোস্ট দিয়েছিলাম জুলাইয়ের ২৭ বা ২৮ তারিখের দিকে, যে এমন যদি হয় যে কেন আমি এই আন্দোলনকে সমর্থন করছি না, এই প্রশ্নের জবাবে আমি ওই পোস্টটা দিয়েছিলাম, একটা কমেন্টসের রিপ্লাই হিসেবে পোস্টটা দিয়েছিলাম যে যদি এমন হয় যে আজকে ধরুন কোনো কারণে আমাকে খুন করা হলো, কেউ আমাকে খুন করে ফেলছে এবং আমি জানি যে আমার খুনের যে বিচারের দাবিটা উঠবে, সেই দাবি জানানোর কারণে যদি কোনোভাবে জামায়াত লাভবান হওয়ার সুযোগ থাকে, আমি আজকে এখানে স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি, আমার মৃত্যুর কোনো বিচার আমি চাই না। আমাকে হত্যা করা হলে সেই হত্যারও বিচার আমি চাইবো না, যদি সেই বিচার চাওয়ার মধ্য দিয়ে জামাত কোনোভাবে লাভবান হয় এক বিন্দু পরিমাণ। আমার অবস্থান একেবারে ক্লিন। আপনি কোটা বলবেন, আমি আপনার সঙ্গে আছি। স্টুডেন্ট মারা গেছে, ধরেন কে মারছে এটা আমি পরে আসলাম, সরকারের বিরুদ্ধে নামতে হবে, আমি নামতে রাজি আছি ভাই। কিন্তু সরকারের বিরুদ্ধে আমি নামতে গিয়ে জামাতকে কোনো বেনিফিট দেব না ভাই। এই জন্য আমার ৩০ লাখ লোক মরে নাই জামাতকে বেনিফিটেড করার জন্য। আপনি যখন আমাকে ৭০০ লাশ দেখাচ্ছিলেন, আমি তখন বারবার বলছি ৭০০ লাশের বিরুদ্ধে আমার ৩০ লক্ষ লাশের হিসাব রয়ে গেছে। তো ৭০০ কাউন্ট করার সুযোগ আমার নাই। আমার ইতিহাস ৩০ লক্ষের, ৩০ লাখকে তুই ঢাকিয়ে দিবি ৭০০-৮০০ দিয়ে। এটা ছিল ওই সময় আমার অবস্থান। তো ধরেন এটা তো আসলে আমরা যারা বলার এই জায়গাটায় আমাদের অবস্থান খুবই স্পষ্ট। সেটা আওয়ামী লীগের পক্ষে গেল না বিপক্ষে গেল, বিষয়টা একেবারে সেভাবে ডিল করি না। আমরা আমাদের আদর্শিক জায়গা থেকে ডিল করি ইস্যুগুলোকে।